জামাতের যতই ক্রিটিক করি না কেন, জামাত অবশ্যই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি হয়ে উঠছে। শুধুমাত্র প্রধান বিরোধী দলই না, জামাত আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠছে। বিগত এক যুগে বাংলাদেশের সবচেয়ে সুন্দর খবর হচ্ছে শেখ হাসিনার রেজিমের পতন হয়েছে। এই পতনের ইম্প্যাক্ট হিসাবে বাংলাদেশ একটা রাজনৈতিক ক্রাইসিসের মধ্যে পড়েছে, যেটা হচ্ছে দেশে কোনো বিরোধী দল নাই। অনেকেই বলছেন যে জামাত প্রবার বিরোধী দল হয়ে উঠতে পারছে না। জামাতের যতই ক্রিটিক করি না কেন, আমি এই লজিকটাকে ওন করি না। জামাত অবশ্যই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি হয়ে উঠছে। শুধুমাত্র প্রধান বিরোধী দলই না, জামাত আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠছে, আওয়ামী লীগ হয়ে উঠছে। প্রশ্ন হচ্ছে কিভাবে হচ্ছে? শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় আসলো, সে গণভবন নিজের নামে লিখিয়ে নিয়েছিল মাত্র 1 টাকায়। শেখ রেহানার জন্য ধানমন্ডি যে থানা আজকে, সেই থানাটা বরাদ্দ দিয়েছিল এবং সাপ্তাহিক বিচিত্রার সর্বসত্ত্বক নিয়ে নিয়েছিল। কেয়ারটেকারের প্রধান লতিফুল ইসলাম যখন ক্ষমতায়, তখন তার গণভবন ছেড়ে বাড়ি চলে যাওয়ার কথা, হোক সেটা 32 নম্বর বা সুধা সদন। কিন্তু শেখ হাসিনা গো ধরলেন, তিনি গণভবন ছাড়বেন না। 1996-97 সালে শেখ হাসিনা যখন গণভবনে ওঠে, তখন এই গণভবনকে তার মনের মতো করে সাজাতে সে খরচ করে 16,39,85,000 টাকা, শুধুমাত্র নিজের মনের মতো করে গণভবনকে সাজিয়ে নিতে। 5 বছরে সে শুধু তার নিজের বাসভবন, পুরো গণভবন নয়, শুধুমাত্র তার বাসভবনের রক্ষণাবেক্ষণের জন্য খরচ করেছে 5 কোটি টাকারও বেশি। শোভাবর্ধন এবং বিলাসিতা, অর্থাৎ লাক্সারিয়াস কিছু প্রোডাক্ট কিনে সাজিয়ে রাখা, এটার জন্য সে খরচ করেছে 53 লাখ টাকা। প্রতি মাসে ঈদুল নিধনের জন্য তার খরচ হয়েছে 50,000 টাকার উপরে। আপনি হিসাব করেন, 50,000 গুণ 12 গুণ 5 বছর কত টাকা হয়? প্রতি মাসে কাপড় ধোলাইয়ের জন্য তার ব্যয় ছিল 30 থেকে 55,000 টাকা। সৈয়দ মুস্তফা আলীর কুকুরের সেই এক ঠ্যাঙের কথা মনে পড়ে যায়। এবং এরপরে লতিফুর রহমানের সরকার যখন তাকে গণভবন ছাড়তে বাধ্য করে, তখন সে 17টা ট্রাক ভরে তার বাড়িতে মালামাল নিয়ে গিয়েছিল। অর্থাৎ সরকারের খরচে সে এতদিন যে বিলাসী জীবন যাপন করেছে, সেই প্রোডাক্টগুলোকে সে তার বাপদাদার সম্পত্তি মনে করেছিল। জামাতের মূল অপোজিশন হিসাবে প্রতিষ্ঠা কেন পাবে, এই কথা বলতে গিয়ে কেন আমি শেখ হাসিনার বিষয়গুলোকে টানলাম? কারণ জামাত ইসলামের এমপিরাও বলছে তাদের সরকারি বাড়িতে ওয়াশিং মেশিন দিতে হবে, মাইক্রোওয়েভ ওভেন দিতে হবে। আগে তারা বলেছিলেন তাদের গাড়ি লাগবে না, এখন তারা বলছেন তাদের গাড়িও লাগবে। এখন বুঝতে পারছেন কিভাবে জামাত ইসলাম আওয়ামী লীগ হয়ে উঠছে? আওয়ামী লীগ হয়ে ওঠার পথে জামাত আরও কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। আওয়ামী লীগের আমলে আপনারা দেখেছেন ম্যান পাওয়ার কোম্পানিগুলো কিভাবে দুর্নীতির মৎসব করত। এরা রাশিয়াতে সৈনিক হিসাবে মানুষ বেচে দিচ্ছে, জাস্ট বিক্রি করে দিচ্ছে। এগুলো বলতে খারাপ লাগে, কিন্তু না বলে উপায় নাই। আমাদের দেশের মেয়েদেরকে অ্যাবিউজ হতে হচ্ছে বিভিন্ন সময়। এটা যে পুরোপুরি বন্ধ করা যাচ্ছে তা তো না, কিন্তু এই অপরাধে সবচেয়ে বেশি অ্যাক্টিভ যদি কেউ থেকে থাকে, সেটা জামাত এবং শিবিরের লোকজন। শিবিরের যেই ছেলেটা পালিয়ে গেল, বলল গুম হয়েছি, সে তো এই ধরনের অপরাধী, সে তো ভ্রূণ হত্যা করতে চেয়েছিল। অথচ আমরা কি দেখলাম, তার ফেভারে জামাতের আমির, স্বয়ং আমির, তার জন্য স্ট্যাটাস লিখেছে। অর্থাৎ জামাতের এইসব যৌন অপরাধে শফিকুর রহমান সাহেব নিজেকে অংশীদার করে নিচ্ছেন। শফিকুর রহমানের মতো লোকদের এই ধরনের অপরাধে এই ধরনের সাপোর্ট, এগুলো জামাতের লোকজনকে অবশ্যই ইন্সপায়ার করবে। কেন করবে না ভাই? এসব কারণেই দেখবেন পরকীয়ার যত ঘটনা ঘটে, সেই সব ঘটনাতে জামাতের ছেলে পেলেই ধরা পড়ে। দেখেন, এই ধরনের অপরাধ করতে করতে তারা তাদের স্বাভাবিক কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। জামাতের কোন এমপি, সে নাকি 10 বছরের উপরে মায়ের গর্ভে ছিল। 71-এ তার বাবা শহীদ হয়েছেন, 81 সালে এসে তার জন্ম হয়েছে। আর একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সংসদে জামাতের একজন এমপি কি বললেন? সুদ চাইলনকে বলে, চাইলন রে, তুমি শুধু আমার একটা ফুটা দেখে আশ্চর্য হচ্ছ, কিন্তু তোমার পাশায় যে 1000 ফুটা, সেক্ষেত্রে তোমার কোনো নজর নাই। লিটারালি হি টকড অ্যাবাউট অ্যাসহোল। অনলি দ্য অ্যাসহোলস ক্যান ডু ইট। এরা রামিসা হত্যার বিচার চেয়েছে, কিন্তু মাদ্রাসাতে যে আর একটা ছেলেকে বলৎকার করা হলো, তার বিচার চাইনি। কেন চাইনি? এটা কিভাবে সম্ভব রে ভাই? বিকজ দে লাভ অ্যাসহোলস। একটা ছোট্ট গল্প বলি। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ মিলে মিটিংয়ে বসেছে, কে তাদের নেতা হবে। ব্রেন বলল আমি নেতা হতে চাই। সবাই বলল না, তোমার মাথা গরম। হার্ট বলল আমি নেতা হতে চাই। পা বলল আমি নেতা হব। কেউ এগ্রি করলো না। কিডনি, লিভার, নাক, চোখ, কান, না, কেউ নেতা হতে পারলো না। অবশেষে এসে অ্যাসল কথা বলে উঠলো, বলল আমি তোমাদের আসল নেতা। আমি যদি টাইট দিই, কয়দিন তুমি টিকবা? 3 দিনে শরীর ফুলে ঢম হয়ে যাবে, তারপর মৃত্যু অবধারিত।
অতঃপর ব্রেন, আই, ইয়ার, ঠোঁট, নাক, হার্ট, লিভার, কিডনি সবাই ব্যর্থ হলো। নেতৃত্বের আসনে বসলো সেই অ্যাসল।